তুরস্কের এই বিশাল পাহাড়ি উপত্যকার দিকে তাকালে আপনি দেখতে পাবেন উঁচু উঁচু দালান, মাইলের পর মাইল জুড়ে শত শত রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে, কিন্তু পুরো এলাকায় একটি মানুষের চিহ্নও নেই। একদম জনমানবহীন এক এলাকা। 250 একর জমির উপর দাঁড়িয়ে আছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। একসময় এখানে 2500 শ্রমিকের কর্মসংস্থান ছিল, কিন্তু আজ এই রাজকীয় শহরটি পড়ে আছে একদম পরিত্যক্ত অবস্থায়। মনে হবে যেন কোনো এক অভিশাপে পুরো শহরের মানুষ রাতারাতি উধাও হয়ে গেছে। এক একটি প্রাসাদ দেখলে আপনার মনে হবে কোনো রাজা বাদশা বুঝি এটি তৈরি করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই চোখ ধাঁধানো বাড়িগুলোতে আজ কোনো মানুষ থাকে না। কেন কোটি কোটি টাকা খরচ করে বানানো এই বিলাসবহুল প্রাসাদগুলো আজ ভুতুড়ে হয়ে পড়ে আছে? কেনই বা মাঝপথে এই বিশাল কর্মযজ্ঞ বন্ধ হয়ে গেল? আর যে কোম্পানি এটি তৈরি করতে চেয়েছিল, আসলে তাদের উদ্দেশ্য কি ছিল? কেন এই আধুনিক রূপকথার শহরটি এখন তুরস্কের জন্য এক চরম আফসোসের কারণ? স্বাগতম আশ্চর্য দুনিয়ার আজকের এই বিশেষ ভিডিওতে। আজ আমরা এমন এক শহর নিয়ে কথা বলবো যা দেখে আপনি নিজেই আফসোস করবেন আর ভাববেন কিভাবে 2400 কোটি টাকা সিরেফ ধুলোয় মিশে গেল। আজ আমরা উন্মোচন করব তুরস্কের এই রহস্যময় পরিত্যক্ত শহরের আসল সত্য। স্বাগতম আশ্চর্য দুনিয়ার আজকের এই বিশেষ ভিডিওতে। এই রহস্যময় আর অদ্ভুত দালানগুলো যদি আপনি নিজের চোখে দেখতে চান, তবে আপনাকে চলে যেতে হবে তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুলুর মদুরুন্ন নামক এক পাহাড়ি এলাকায়। তবে যেহেতু আপনারা আশ্চর্য দুনিয়ার ভিডিও দেখেন, তাই এই মুহূর্তে আপনাদের কষ্ট করে সেখানে যেতে হবে না। আমরাই আপনাদের নিয়ে যাচ্ছি সেই রহস্যময় জনপদে এই ভিডিওর মাধ্যমে। পাহাড় আর বন জঙ্গলে ঘেরাও করা প্রায় 2050 একর বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই প্রজেক্টটি। এখানে মোট 732টি রাজকীয় ভিলা বা দালানকোঠা নির্মাণ করার কথা ছিল, যার মধ্যে প্রায় 583টি দালানের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাকিগুলো অর্ধেক তৈরি হয়ে কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। এখন নিশ্চয়ই আপনি ভাবছেন এই বিশাল কর্মযজ্ঞের পিছনে কত টাকা খরচ হয়েছে। এটি ছিল প্রায় $200 মিলিয়ন একটি বড় প্রজেক্ট, যা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 2400 কোটি টাকারও বেশি। কথা ছিল এখানে শুধু বাড়িই থাকবে না, থাকবে বিশ্বের সেরা সব সুযোগ সুবিধা। প্রতিটি বাড়ির ভেতর আর বাইরের নকশা করা হয়েছে ফরাসি রাজপ্রাসাদের আদলে। এখানে কি কি সুবিধা দেওয়ার কথা ছিল শুনলে আপনি অবাক হবেন। প্রতিটি ভিলার জন্য আলাদা সুইমিং পুল, আধুনিক তুর্কি বাথ বা হামাম, বিশাল শপিং সেন্টার, সিনেমা হল এবং স্পোর্টস কমপ্লেক্স তৈরির পরিকল্পনাও ছিল। এই প্রজেক্টের সবচেয়ে বড় আকর্ষণ কি ছিল জানেন? এই এলাকাটি মাটির নিচ থেকে আসা প্রাকৃতিক গরম পানির জন্য বিখ্যাত। এই পানি কিন্তু সাধারণ কোনো পানি নয়, এটি খনিজ সমৃদ্ধ ভেষজ পানি। শারট গ্রুপ পরিকল্পনা করেছিল যে এই 732টি প্রাসাদের প্রতিটিতে আলাদা পাইপলাইনের ব্যবস্থা করা হবে, অর্থাৎ আপনি আপনার ঘরের বাথটাবের ট্যাপ ছাড়লেই সরাসরি মাটির নিচ থেকে আসা সেই ভেষজ গরম পানি পাবেন। আপনাকে আলাদা করে পানি গরম করতে হবে না। এই রাজকীয় বিলাসিতার লোভ দেখিয়ে আরবের ধনকুবেরদের কাছে এই বাড়িগুলো কোটি কোটি টাকায় বিক্রি করার স্বপ্ন দেখা হয়েছিল। জানলে অবাক হবেন, এই এক একটি দালান বা ভিলা তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল প্রায় 5 থেকে 6 কোটি টাকা। ভাবুন তো, যে বাড়িতে এত রাজকীয় আয়োজন আর কোটি কোটি টাকার জৌলুস থাকার কথা ছিল, কেন আজ সেখানে কেবল কবুতর আর বন্য পশু পাখির বসবাস? এখন আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে এত হাজার কোটি টাকা খরচ করে এই আজব শহর আসলে কে তৈরি করলো? কোন সে কোম্পানি যারা এই পাহাড়ি এলাকায় রূপকথার জগৎ বানাতে চেয়েছিল? এই বিশাল এবং উচ্চাভিলাষী প্রজেক্টের পিছনে ছিল মেহমেত ইয়ারদেলেন। তিনি এবং তার ভাই মিলে এই স্বপ্নের শহর বুর্জ আল বাবাস তৈরির পরিকল্পনা করেছিল। গল্পটা শুরু হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে, 2014 সালে। শারট গ্রুপ যখন এই প্রজেক্টের কাজ শুরু করে, তখন তাদের উদ্দেশ্য ছিল অনেক বড়,
তারা চেয়েছিল তুরস্কের এই সুন্দর পাহাড়ি এলাকায় এমন একটি জায়গা তৈরি করতে যেখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যেমন কুয়েত, কাতার বা সৌদি আরবের কোটিপতিরা এসে তাদের ছুটি কাটাবেন। তাদের মূল লক্ষ্য ছিল এই 732টি ভিলাকে এক একটি বিলাসবহুল ভ্যাকেশন হোম হিসেবে ব্যবহার করা। তারা ভেবেছিল আরবের ধনী পর্যটকরা যখন তুরস্কে ঘুরতে আসবে তখন তারা আধুনিক সুযোগ সুবিধা আর রাজকীয় আবহে থাকার জন্য এই বাড়িগুলো চড়া দামে কিনবে। সহজ কথায় বলতে গেলে তারা চেয়েছিল এই জায়গাকে ধনকুবেরদের স্বর্গরাজ্য বানাতে, যা থেকে তাদের কোম্পানি কয়েক হাজার কোটি টাকা লাভ করতে পারত। সবকিছু তো ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এমন কি হলো যে 2018 সালে এসে এই বিশাল কর্মযজ্ঞ হুট করেই বন্ধ হয়ে গেল। অনেকে হয়তো ভাবছেন এর পিছনে কোনো ভৌতিক বা রহস্যময় কারণ আছে কিনা। এর আসল কারণ কোনো ভূত প্রেত নয়, বরং এর কারণ ছিল আরো অনেক বেশি ভয়াবহ। 2018 সালের দিকে তুরস্কের অর্থনীতিতে এক বিশাল ধস নামে। তখন শারট গ্রুপ প্রায় $27 মিলিয়ন ঋণের জালে আটকে পড়ে। কোম্পানিটি আদালতের কাছে আবেদন করেছিল যেন তাদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু রিসোর্ট ক্রেতারা একে একে তাদের বুকিং বাতিল করতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে মালিকপক্ষ বাধ্য হয়ে আদালত থেকে নিজেদের দেউলিয়া বা পকেট খালি ঘোষণা করে এবং 2018 সালে এই প্রকল্পের কাজ চিরতরে বন্ধ হয়ে যায়। এখন আপনাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি আসছে তা হলো, কাজ বন্ধ করা হয়েছে 2018 সালে, কিন্তু আজ 2026, 27, 28 সালে এসেও কেন তারা কাজ শুরু করছে না? কেন শত শত কোটি টাকার এই দালান কোঠাগুলো এভাবেই জঞ্জাল হয়ে পড়ে আছে? কেউ কেন এগুলো পরিষ্কার করে থাকার উপযোগী করছে না? এর পেছনে রয়েছে 3টি বড় কারণ। নাম্বার 1, মালিকানা নিয়ে আইনি যুদ্ধ। সহজ ভাষায় বলতে গেলে এই শহরটি এখন কার তা নিয়ে আদালতে বিশাল এক লড়াই চলছে। যে কোম্পানিটি এটি তৈরি করেছিল তারা ব্যাংকের কাছে ঋণী, আবার যারা বাড়ি কেনার জন্য আগে টাকা দিয়েছিল তারাও এখন মালিকানা দাবি করছে। এই আইনি মারপ্যাচে পুরো প্রজেক্টটি এখন আদালতের অধীনে জব্দ হয়ে আছে। যতক্ষণ না আদালত ফায়সালা দিচ্ছে যে এর আসল মালিককে, ততক্ষণ পর্যন্ত এখানে নতুন করে এক বালতি সিমেন্ট ঢালাও কারো অনুমতি নেই। নাম্বার 2, মেরামতের আকাশচুম্বী খরচ। সবচেয়ে বড় সমস্যা হলো বাড়িগুলো প্রায় 10-12 বছর ধরে অযত্নে পড়ে আছে। ফরাসি রাজপ্রাসাদের সেই চকচকে দেওয়ালগুলোতে এখন নোনা ধরছে, ছাদ ফেটে বৃষ্টির পানি পড়ছে আর লোহাতে জং ধরছে। বিশেষজ্ঞরা বলেছেন এই অসম্পূর্ণ জরাজীর্ণ বাড়িগুলো মেরামত করে বসবাসের উপযোগী করতে যে পরিমাণ টাকা লাগবে তা দিয়ে একদম নতুন বাড়ি বানানোই বেশি লাভজনক। তাই কোনো নতুন কোম্পানি এই ডুবন্ত জাহাজ বা লসের প্রজেক্টে আর টাকা ঢালতে সাহস পাচ্ছে না। তৃতীয় বড় কারণটি হলো তুরস্কের হাজার হাজার বছরের ঐতিহ্য বনাম আধুনিক ইটের জঙ্গলের এক বিশাল লড়াই। সহজে বুঝুন, আপনার এলাকায় কোনো প্রাচীন জমিদার বাড়ি ভেঙে যদি আধুনিক কাচের শপিং মল বানানো হয়, তবে কি আর সেই আগের অভিজাত্য থাকবে? নিশ্চয়ই না। ঠিক এই কাজটাই হয়েছে তুরস্কের মুদুরুন্ন শহরে। শত শত ফরাসি স্টাইলের আধুনিক প্রাসাদ বানাতে গিয়ে তারা এই ঐতিহাসিক জনপদটির আত্মাই যেন মেরে ফেলেছে। স্থানীয়দের কাছে এগুলো রাজপ্রাসাদ নয়, বরং তাদের ঐতিহ্য ধ্বংস করার একটি চিহ্ন। তারা মনে করে এই বিদেশি আধুনিক রূপকথার চেয়ে তাদের পুরনো মাটির টান অনেক বেশি দামি। আর এই ক্ষোভ থেকেই তারা আজও এই প্রজেক্টের কাজে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। আর এই কারণেই 2400 কোটি টাকার স্বপ্ন আজ কেবল একটি ভুতুরে শহর বা ঘোস্ট টাউন হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছে। মানুষ আসে, দেখে আর দীর্ঘশ্বাস ফেলে ফিরে যায়। এভাবেই পড়ে আছে বুর্জ আল বাবাস। এখন আপনাদের মনে হতে পারে এত বছর পর এখন সেই কোম্পানির মালিক বা এই দালানগুলোর অবস্থা কি? শারট গ্রুপের সেই মালিকরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রজেক্টটি পুনরুজ্জীবিত করতে। কিন্তু ঋণের দায়ে জর্জরিত কোম্পানিটি এখন কোণঠাসা। এককালে যারা কয়েক হাজার কোটি টাকার স্বপ্ন দেখেছিল, আজ তারা আদালতের চক্কর কাটতে কাটতে ক্লান্ত। আর এই বাড়িগুলো দীর্ঘ সময় সংস্কার আর যত্ন ছাড়া পড়ে থাকার কারণে এগুলোর উজ্জ্বলতা এখন সুধর হয়ে গেছে। সাদা দেওয়ালে নোনা ধরেছে, অনেক জায়গায় ফাটল
ফাটল দেখা গিয়েছে, আর নীল রঙের সেই সুন্দর ছাদগুলো এখন জং ধরতে শুরু করেছে। বাড়ির ভেতরটা এখন কবুতর আর নাম না জানা বন্য প্রাণীদের আড্ডাখানা। কোনো মানুষ সেখানে থাকে না ঠিকই, কিন্তু পর্যটকরা দূর থেকে এই ভুতুরে সৌন্দর্য দেখতে সেখানে ভিড় করে। বর্তমানে এটি তুরস্কের অন্যতম বড় এক ধ্বংসাবশেষ হিসেবে পরিচিত। বুলস আল বাবাস আমাদের শেখায় যে পরিকল্পনাহীন উচ্চ আকাঙ্ক্ষা মানুষকে কত বড় বিপদে ফেলতে পারে। ভাবুন তো, আজ যদি এই প্রজেক্টটি সফল হতো, তবে এটি হতে পারত পৃথিবীর অন্যতম সুন্দর একটি রাজকীয় শহর। কিন্তু আজ এটি স্রেফ ইটের একটি জঙ্গল ছাড়া আর কিছুই নয়। এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। কল্পনা করুন তো, আপনার বাড়ির পাশেই যদি এরকম একটি পরিত্যক্ত রাজপ্রাসাদ থাকতো, তবে আপনি কি করতেন? আপনি কি সেখানে থাকতে চাইতেন, নাকি অজানা কোনো আশঙ্কায় সেই এলাকার দিকে পা বাড়াতেই ভয় পেতেন? 2400 কোটি টাকার এই বিশাল সম্পদ এভাবে নষ্ট হতে দেখে আপনার মনে এখন কি প্রশ্ন জাগছে? যদি আপনি সেই দেশের নাগরিক হতেন, তবে কি আপনি এই অসম্পূর্ণ প্রাসাদগুলো ভেঙে নতুন কিছু তৈরির দাবি তুলতেন, নাকি এগুলোকে এভাবেই ইতিহাসের সাক্ষী হিসেবে রেখে দেওয়ার পক্ষে থাকতেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের এক একটি মন্তব্য আমাদের এই আশ্চর্য দুনিয়াকে আরও সমৃদ্ধ করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে আরও কোনো এক রহস্যময় বা আশ্চর্য কোনো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।